আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতে আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানে। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় নিহত 53,000 ছাড়ালো। এরপর রয়েছে ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। সর্বশেষ থাকছে পাক ভারত যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত। এরপর এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালে পাকিস্তান বিমান বাহিনী উচ্চ প্রযুক্তির বিমানসহ 6টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ দাবি করেন। কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরীফ গত 6 এবং 7 মে রাতে 6টি বিমান ঘাঁটি ভূপাতিত বিষয়টি নিশ্চিত করেছে। পরিদর্শনকালে শাহবাজ শরীফ বলেন, এটি পাকিস্তানি বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা ও সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। বিধ্বস্ত বিমানগুলির মধ্যে 3টি রাফেল যুদ্ধবিমান, একটি সুখোই SU-30, একটি মিগ-29 এবং একটি মিরাজ 2000 অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট 85টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরায়েলের নির্মিত হেরন UAV এবং 84টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে। এর আগে পাকিস্তানি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানি বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে। AVM আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর প্রতিক্রিয়ায় PAF এর কর্মদক্ষতার প্রশংসা করেছেন। তিনি বলেন, PAF শান্তি ও যুদ্ধকালীন উভয় সময় পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করছি এবং পাকিস্তানের আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। তিনি বিস্তারিতভাবে বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আগত সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। PAF সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত করেছে এবং ধ্বংসের কৌশল প্রয়োগ করেছে। প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফেল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা ও 40 বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইসরায়েলি হামলায় গাজায় নিহত 53,000 ছাড়ালো। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়ার আল তাওবা চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত 15 জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই নিয়ে 53,000 ছাড়ালো গাজায় নিহতের সংখ্যা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত 3টি হাসপাতাল কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো জাবালিয়ার আল আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল। আল জাজিরা সংবাদদাতা তারেক আল আজমির গাজার দেওর এল বালা এলাকা থেকে বলেন, গাজাবাসীর জন্য এটা আরেকটি রক্তাক্ত দিন। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। খান ইউনিসের অন্তত 9টি বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনী মরিয়া হয়ে আচরণ করছে। 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের মাটিতে হামলা চালায়। এতে আনুমানিক 1139 জন নিহত হন এবং 200 জনের বেশি মানুষ জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকে গাজার নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 53,010 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে 1,19,919 জন। তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, নিহতের সংখ্যা 61,700 জন ছাড়িয়ে গেছে। তারা বলছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।
ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকের বিষয়েও ভাবছিলেন তিনি। বুধবার কাতারের এক বক্তব্যে সেই ইঙ্গিত দিয়ে বলেন, ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতে তুরস্কের আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনার অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন। তিনি বলেন, আপনারা জানেন যদি কিছু হয় আমি শুক্রবারই যাব যদি তা উপযুক্ত হয়। তিনি আরও বলেন, আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন। কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, এই মুহূর্তে পুতিনের ইস্তাম্বুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল পৌঁছেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি সহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে। পাক ভারত যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পাকিস্তান ভারতের যুদ্ধবিরতির সময়সীমা 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সিনেটে বক্তব্যে তিনি বলেন, দুই দেশের সামরিক প্রধানদের মধ্যে 14 মে হটলাইন সংযোগের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার জানান, 10 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে ভারতের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। পাকিস্তান তখন অপারেশন বুনিয়ান উল মারসুস শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেন। দার আরও বলেন, পাকিস্তান শান্তি চায় কিন্তু কোনো আধিপত্য বা সার্বভৌমত্ব লঙ্ঘন বরসাত করবে না। তিনি জানান, সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের জন্য অমার্জনীয় এবং ভারতের একতরফা সিদ্ধান্ত গ্রহণ চলবে না। সব বিষয়ে সংলাপের মাধ্যমে মীমাংসা হবে বলে জানান দার। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতির পরে ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা, আন্তর্জাতিক চাপ ও মাঠ পর্যায়ের বাস্তবতার উপর। পাকিস্তান দাবি করে তারা যুদ্ধ শুরু করেনি, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর, ইন্দাজ পানি চুক্তি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলোতে সংলাপ শুরু করতে চায়। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ দিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাইছে। তবে ভারতের অতীত আচরণ বিবেচনায় বিশ্লেষক আশঙ্কা করছে, যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে, বিশেষত যদি সীমান্তে কোনো নতুন উস্কানি ঘটে। তাই পরিস্থিতি এখনও ভঙ্গুর এবং নজরদারির মধ্যে রয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তান বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা 10 মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।